দীপালি দেবী হাতে সোনার সেট নিয়ে তার প্রতিবেশী চন্দনা দেবীকে দেখান আর বলেন, এই দেখো দিদি, এই সোনার চেন, চোকার বালা, কানের দুল আর হাতের বাউটি চুড়ি এইসব আমি আমার মেয়ের জন্য বানিয়েছি। আর 15 দিন পর আমার মেয়ের বিয়ে। আমি তো আগে থেকেই সবকিছু বানিয়ে রেখেছিলাম, তাই আমাকে এখন আর নতুন করে কিছু বানাতে হয়নি। জামাইয়ের জন্য সোনার আংটিও তৈরি করে রেখেছি আমি। সত্যি তো, তুমি তোমার মেয়েকে কত গয়না দিচ্ছ। আমাদের গ্রামে কেউ আগে তার মেয়েকে এত গয়না দিয়েছে বলে মনে হয় না। তাছাড়া প্রত্যেকটা গয়না না খুব সুন্দর ডিজাইন। আমি বাবা আমার একমাত্র মেয়েকে অনেক সোনা দিতে চাই। কোনো গরিব বাড়ির মেয়ের মতো মেয়েকে খালি হাতে বিদায় করতে আমি চাই না। আশেপাশে সবাই তো দুটো চুড়ি বানাতে পারে না। তারপর মেয়ের বিয়ের দিন রেখেছে 8 মাস পর। মনে হয় 8 মাস ধরে টাকা জমিয়ে জমিয়ে তবে দুটো সোনার চুড়ি বানাতে পারবে। দীপালি দেবীর কথা শুনে সামনের বাড়ি থেকে দীপিকা প্রচন্ড রেগে বেরিয়ে আসে। তখনই তার শাশুড়ি তাকে আটকে নিয়ে বলেন, কেন মা শুধু শুধু ওদের কাছে যাচ্ছ? জানো তো ওরা ওরকমই। ওরা বলতে শুধুমাত্র দীপালি কাকির কথা বলছেন তো? ওই ভদ্র মহিলাকে আমার একদম সহ্য হয় না। এমন দেখায় যেন এই গোটা পৃথিবীতে ওরাই একমাত্র বড় মানুষ আর বাকি সবাই গরিব ভিখিরি। এসব কথা যে আমাদেরকে শোনাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। কিছু করার নেই মা, আমরা গরিব মানুষ আর গ্রামে এরকম সবসময় হয়েই থাকে। যারা পয়সাওয়ালা বড় লোক তারা নিজেদেরকে খুব বড় মনে করে, তাই গরিবদেরকে তারা যখন যা ইচ্ছে বলে অপমান করে। তাছাড়া রূপালীর বিয়েতে আমরা অনেক সময় চেয়েছিলাম, 8 মাস পর ওর বিয়ে, এজন্যই ওরা আরো কথা শোনাচ্ছে। মা, আমার মাথায় তো একটা কথা আসে না, আমাদের বাড়ির ব্যাপারে অন্যরা বলার সাহস কি করে পায়? রূপালী আমাদের বাড়ির মেয়ে, ওর বিয়ে আমরা 8 মাস পরে দিই বা 8 বছর পরে দিই, তাতে বাকিদের কেন এত মাথা ব্যথা হবে? আর ওই ভদ্র মহিলা নিজের মেয়েকে 10 ভরি সোনা দিচ্ছেন কি 20 ভরি সোনা দিচ্ছেন, তাতে তো আমাদের কোনো ইন্টারেস্ট নেই। তাহলে উনি আমাদের দরজার সামনে এসে এত জোরে জোরে এসব নিয়ে আলোচনা করছেনই বা কেন? আমি তোমাকে বললাম না মা, গ্রামে এরকম হয়। কেউ কাউকে সহ্য করুক আর নাই করুক, দুটো কথা শোনাতে কেউ পিছু হয় না। মেয়েকে যাই হোক কিছু একটা গয়না করে দিলে আমারও মনটা ভালো হয়। খালি হাতে তো আর ওকে শ্বশুর বাড়ি পাঠাতে পারি না। ঠিক এমন সময় দীপিকার স্বামী প্রদীপ সেখানে আসে আর বলে, মা, এই মাসে আমি বেতন পেয়েছি, ওই সব মিলিয়ে 50,000 টাকা হয়েছে। তোমরা যদি এই টাকায় গয়না করতে চাও তো করে নিতে পারো। প্রদীপের কাছে টাকা নিয়ে দীপিকা এবং শান্তনা দেবী সোনা দোকানে যায় এবং রূপালীর জন্য গয়না দেখা শুরু করেন। কিন্তু সব গয়না দেখার পর তারা কেবলমাত্র একটি সরু মতো চেন ওই টাকা দিয়ে করতে পেরেছিল। দাদা, এই চেনের কিছু সোনা কমিয়ে একটা ছোট মতো চেন করে দিন। আমাদের বাজেট 50,000 টাকা, ওই টাকার মধ্যে আমাদেরকে নিতে হবে আর কি। এভাবেই 70,000 টাকার গয়না কমিয়ে 50,000 টাকায় নিয়ে তারা বাড়ি ফিরে আসে। কিন্তু এতে করে দীপিকার মন খুব খারাপ হয়ে যায়। তার অসহায় শ্বশুরবাড়ির লোকজনের মুখের দিকে তাকিয়ে তার চোখে জল চলে আসে। আজ যদি আমার বাবা মায়ের সাথে আমার সম্পর্ক ভালো থাকতো, তাহলে হয়তো তাদের কাছ থেকে কিছু টাকা নিয়ে আমি আমার ননদের জন্য গয়না করে দিতে পারতাম। কিন্তু আমি আমার বাবা মার অমতে গিয়ে বিয়ে করেছি, তাই তাদের কাছে কিছু চাওয়ার মতো মুখ আমার নেই। এরপর দীপিকা তার শখের সেলাই মেশিন বার করে এবং একটি লেহেঙ্গা ডিজাইন করা শুরু করে। ঠিক এমন সময় পুরনো দিনের কথা তার মনে পড়ে যায়, যেখানে তার মা তাকে নানান ধরনের গয়না দেখিয়ে বিরক্ত করত। এই দেখ মা, এটা রানী হার, আজকে দোকানে এসেছিল। আমি সবার আগে এটা তোর জন্য পছন্দ করে নিয়ে এসেছি। এই ডিজাইনটা না একেবারে লেটেস্ট, তোর পছন্দ হয়েছে তো? মা, আমি তোমাকে কতবার বলেছি এসব সোনা গয়না আমার একদম পছন্দ না। তুমি 2 দিন ছাড়া কেন এত গয়না কিনে আনছো বলো তো? এই তো গত সপ্তাহে হার কিনে এনেছিলে, আবার এটা কি হবে? আমার তো সব গয়না বানানো হয়ে গেছে, এখনো তোমার শখ মেটেনি? তুই এরকম কেন বলছিস বলতো? তুই কোটিপতি বাবার একমাত্র মেয়ে, তোর বাবা তোর জন্য একটা হীরের সেট বানিয়ে দিয়েছে। আমি তো শুধুমাত্র সোনার গয়না তৈরি করেছি। আমি চাই আমার একমাত্র মেয়ে এত গয়না পরুক যাতে করে সারা এলাকার লোক শুধু তোর দিকেই তাকিয়ে থাকে আর তোর শ্বশুর বাড়ির লোকেরা তোর প্রশংসা করুক। মা, আমার এসব একদম পছন্দ না। আমি টাকা পয়সা গয়নাগাটি দিয়ে মানুষের মন জয় করতে চাই না। আমার শ্বশুরবাড়ির লোক যদি ভালো হয় তাহলে গয়না ছাড়াই আমাকে ওরা ভালোবাসবে, আর যদি খারাপ হয় তাহলে কোটি টাকা দিলেও না কিচ্ছু লাভ হবে না। তোর বাবা, এসব কথা তুই রাখতো। এখন এই ডিজাইনটা দেখে বল তোর কেমন লাগছে। সত্যি কথা বলতে এই ডিজাইনের একটাও আমার পছন্দ নয়। তুমি তো জানো মা, আমি ফ্যাশন ডিজাইন কোর্স করছি, আর আমি আমার নিজের ডিজাইন ছাড়া আমি কারো ডিজাইন পছন্দ করি না। যাই হোক, তুমি এত শখ করে এনেছো যখন তাহলে রেখে দাও,
কিন্তু এরপর থেকে তুমি আর এইসব কিছু আনবে না, বলে দিচ্ছি। এই কথা মনে করতে করতে দীপিকা তার হাতে সূচ ফুটিয়ে ফেলে এবং তার গলা থেকে চিৎকার বেরিয়ে যায়। ঠিক তখনই তার ননদ রূপালী সেখানে ছুটে আসে আর বলে, আরে বৌদি, তুমি কি করে ফেললে? সাবধানে কাজ করো। কিছু ভাবছিলে নাকি? আরে না না, পুরোনো দিনের কথা কিছু মনে পড়ে গিয়েছিল। আচ্ছা রূপালী, এই লেহেঙ্গাটা দেখে বলো তো কেমন হয়েছে? কালকে রাতেই এই ডিজাইনের আইডিয়াটা মাথায় এলো, তাই ভাবলাম ডিজাইনটা করে রাখি, তা না হলে হুট করে তো ভুলে যাব। বৌদি, তুমি সত্যি এত সুন্দর ডিজাইন করতে পারো না? আমি তো মাঝে মাঝে তোমার কাপড় ডিজাইন দেখে না অবাক হয়ে যাই। তুমি কেন এসব ডিজাইন বাইরে দেখাও না বলো তো? আরে বাবা, শহরে গেলে কত ভালো ভালো বড় বড় দোকান পাবে জানো? সেখানে কত লোকে কত ডিজাইন ভাড়া করে কাজ করায়। তুমি গিয়ে একবার কথা বলে দেখো না, যদি কিছু হয়। আমি আমার দাদার মুখে শুনেছি তোমারও অনেক দিনের শখ ফ্যাশন ডিজাইনার হওয়া। তাহলে কেন তুমি তোমার ট্যালেন্টটাকে এভাবে লুকিয়ে রাখছো বলো তো? কাপড় তো আমার অনেকগুলোই রয়েছে, কিন্তু আর এসব নিয়ে না আমি মাথা ঘামাই না। তাছাড়া আমি যদি বাইরে গিয়ে কাজকর্ম শুরু করি, তাহলে এখানে বাড়ি কে সামলাবে বলো তো? কেন, যতদিন না আমার বিয়ে হচ্ছে ততদিন আমি সামলাবো, তারপর মা আছে, মা সামলাবে। ওসব নিয়ে তুমি চিন্তা করো না। জীবনে বড় হতে গেলে না এরকম একটু আধটু স্যাক্রিফাইস সবাইকে করতে হয়। দীপিকা রূপালীর কথা শুনে একটু সাহস পায় এবং আলমারি খুলে তার বেশ কিছু ডিজাইনার কাপড় লেহেঙ্গা বার করে। তারপরের দিন তারা দুই ননদ বৌদি মিলে শহরের বড় বড় শোরুমে যায় এবং নিজেদের ডিজাইনগুলো দেখায়। প্রথম 3টে শোরুম তাদের ডিজাইন দেখে খুব কম দামে তাদেরকে রাখার চেষ্টা করে, কিন্তু তারা রাজি হয় না। 4র্থ নাম্বার শোরুমের মালিক দীপিকাকে বলে, দেখুন ম্যাডাম, আপনার ডিজাইন খুব সুন্দর, এইরকম ডিজাইন আমি চাই। তবে আমার এখানে আগে থাকতে ডিজাইন রয়েছে, এক একটা লেহেঙ্গার 25,000 টাকা করে নিই। আপনি যদি 18,000 টাকা কাজ করতে রাজি থাকেন, তাহলে আমি আপনাকে ফাইনাল করতে পারি, কারণ এর থেকে বেশি আমি এখান থেকে পারবো না। বৌদি, আমার মনে হয় এখানে হ্যাঁ করে দেওয়াই ভালো। আগের গুলো তো 5,000 করে বলছিল, কিন্তু ইনি 18,000 টাকা বলছেন। তোমার কি ইচ্ছা? দেখো রূপালী, আমার ডিজাইন এখন সেরকম কেউ জানে না, তাই এর থেকে বেশি রেট আমি আর পাবো বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে এতে রাজি হয়ে যাওয়াটাই উচিত, তারপর দেখা যাবে কি হয় না হয়। এভাবে তারা সেখানে রাজি হয়ে অর্ডার নিয়ে চলে আসে। পরের দিন দীপিকা দিন রাত পরিশ্রম করে লেহেঙ্গা বানায় এবং অর্ডার দিয়ে আসে। প্রথম রোজগার পেয়ে দীপিকার আনন্দের সীমা ছিল না। এরপর 1-2 করে প্রায় 4টে শোরুমে সে অর্ডার নিয়ে কাজ করা শুরু করে। রাত দিন খাওয়া দাওয়া সব ভুলে সে শুধু তার কাজেই মন দেয়। এদিকে তার ননদ এবং শাশুড়ি মিলে বাড়ির বাকি সমস্ত কাজকর্ম করে। মা, তোমরা সকলে খেয়ে নিয়েছো? হ্যাঁ রে বাবা, আমি আর রূপালী খেয়ে নিয়েছি, তবে দীপিকা এখনো খায়নি। সারাদিন রাত মেয়েটা পরিশ্রম করছে, কিন্তু খাবার টাইমে খাচ্ছে না। আমার তো চিন্তা হচ্ছে এই করে করে ও অসুস্থ না হয়ে পড়ে। আচ্ছা ঠিক আছে, তুমি আমায় দাও, আমি ওকে খাইয়ে দিচ্ছি। এই বলে প্রদীপ একটি প্লেটে খাবার নিয়ে দীপিকাকে খাইয়ে দেয়। এমন সময় রূপালীর হবু শাশুড়ি মা রীতা দেবী ফোন করে বলেন, হ্যালো, আমি মনোজের মা বলছি। কয়েকদিন ধরেই তোমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, আসলে কিছু দরকারি কথা ছিল। হ্যাঁ হ্যাঁ কাকিমা, বলুন না, কি দরকারি কথা আছে? কোনো সমস্যা হয়েছে নাকি? না, সমস্যা সেরকম কিছু না। আসলে তোমরা তো জানো আমরা এই বিয়েতে কোনো রকমে কোনো যৌতুক নিচ্ছি না। তবে ছেলের পিসি কিন্তু পুরনো দিনের মানুষ, বউ যদি খালি হাতে বাড়িতে আসে তাহলে উনি কিন্তু ভীষণ রাগ করবেন। তাই বলছিলাম মেয়েকে হারবালা কানের আর আমার ছেলেকে একটা সোনার আংটি দিও। এই অল্প সোনাতেই আমাদের হবে, আর আমরা বেশি কিছু দাবি করছি না। রীতা দেবী ফোন রাখার পর প্রদীপ চিন্তিত গলায় দীপিকাকে সবকিছু বলে। তখন দীপিকা বলে, আরে বাবা, এত চিন্তা করার কি আছে? আমি এই কমাসে না প্রায় 2 লাখ টাকা জমা করে ফেলেছি। সামনে একটা বড় প্রজেক্ট পেয়েছি। 15 দিনের মধ্যে 4টে লেহেঙ্গা তৈরি করে দিতে হবে, আর ওটা যদি সময় মতো জমা দিয়ে দিতে পারি না, তাহলে আরো 2 লাখ টাকা পাবো। বোনের বিয়ে এখন কয়েক মাস বাকি আছে, বুঝলে? ততদিন করতে করতে আমরা ওকে ভালো রকমের গয়নাগাটি দিয়ে বিয়ে দিতে পারবো। দীপিকার কথা শুনে প্রদীপের চোখে জল চলে আসে এবং সে বলে, দীপিকা, আমি তোমায় বিয়ে করে আনার পর একটুকু সুখ দিতে পারিনি। বিয়ের পর একটাও আংটিও পর্যন্ত করে দিতে পারিনি। গরিব শ্বশুর বাড়িতে তুমি অ্যাডজাস্ট করে আছো, কোনোদিন আমাকে কোনো কথাও শোনাওনি। আর তুমি এখন এত পরিশ্রম করে আমার বোনের জন্য টাকা জমাচ্ছ। আরে বাহ, তুমি তো কত সহজ করে বলে দিলে তোমার বোনের জন্য আমি টাকা জমাচ্ছি। ও যতটা তোমার বোন না, ঠিক ততটাই আমার বোন, আর ওকে আমি আমার বোন বলে মনে করি বলেই এত পরিশ্রম করছি। খবরদার, এরপর থেকে আর এরকম কথা আর বলবে না। এভাবেই দীপিকা কয়েক মাসে অনেক টাকা জমিয়ে ফেলে এবং তার ননদকে ও শাশুড়িকে সঙ্গে করে নিয়ে শহরের সবথেকে বড় গয়নার দোকানে যায়। আঙ্কেল, আপনাদের কালেকশন সবথেকে লেটেস্ট ডিজাইন দেখান। এমন ডিজাইন দেখাবেন যেটা আগে কেউ দেখেনি।
ঠিক আছে মা, এই দেখো, এটা আরবিয়ান ড্রেস, তবে এর দাম অনেক পড়বে। এখানে রানী হার, সীতাহার, মাথার টিকলি, পায়ের ঝুমকো, চুড়ি বালা সবই রয়েছে। সব মিলিয়ে প্রায় 16 লাখ টাকার প্যাকেজ। বৌদি, এত টাকার গয়না আমি নেব না। তুমি আমাকে কম দামি আর হালকা হালকা গয়না দাও। তোমার কি মাথা টাথা খারাপ আছে নাকি রূপালী? আমি তোমার জন্য সব থেকে দামি আর ভালো গয়না কিনতে এসেছি। তুমি টাকা চিন্তা করো না, তুমি শুধু ডিজাইনটা দেখো তোমার পছন্দ হচ্ছে কিনা। ঠিক আছে আঙ্কেল, আপনি ওটাই দিয়ে দিন। এভাবেই দীপিকা তার ননদের জন্য শোরুমে সব থেকে ভালো সেট কিনে নিয়ে বাড়ি ফিরে আসে। এরপর পাড়া প্রতিবেশীকে ডেকে সে ওই সেটগুলো দেখায়। সবাই এত দামি সেট দেখে অবাক হয়ে যায়। আরে বাপরে বাপ, এই এলাকায় কেউ তো এত দামি গয়না করেছে বলে মনে হয় না। দিদি, তোমরা তো লুকে লুকে ভালো কাণ্ড করে ফেলেছো গো। গরিব হয়ে তোমরা মেয়েকে এত গয়না দিচ্ছ, আমরা তো কেউ কল্পনাই করতে পারছি না। এসব আমি করিনি দিদি, আমার বৌমা দিন রাত পরিশ্রম করে তার ননদের জন্য এসব বানিয়েছে। এইসব শুনে এবং দেখে গ্রামের মানুষেরা খুবই অবাক হয়ে যায় এবং হিংসুটে দীপালি দেবী হিংসায় জ্বলে পুড়ে যান। বিয়ের দিন উপস্থিত হয়, সব জায়গায় আলো এবং উৎসবের মেজাজ। ঠিক এমন সময় দীপিকার বাবা মা গিফট হাতে বিয়েতে এসে উপস্থিত হয় আর বলে, আমরা এসে গেছি মা। প্রদীপ আমাদেরকে নেমন্তন্ন করে এখানে এনেছে। আমরা তোকে অনেকদিন আমাদের থেকে দূরে রেখেছি, কিন্তু আমরা এখন বুঝতে পেরেছি প্রদীপ সত্যি খুব ভালো ছেলে। ও সাপোর্ট পেয়ে তুই নিজের পায়ে দাঁড়িয়েছিস, আর তোর পরিবারের লোকজনও খুব ভালো রে। এভাবেই দীপিকা তার বাবা মাকে ফিরে পেয়ে যায় এবং তার কথা অনুযায়ী ননদের বিয়েতে তাকে সোনায় মুড়িয়ে দেয়। এরপর থেকে তারা সবাই মিলে সুখে শান্তিতে ও আনন্দে বসবাস করতে থাকে। আজ শহরের বিখ্যাত বিজনেসম্যান প্রদীপবাবুর মেয়ে নন্দিনীর বিয়ে ছিল, তাই বাড়িতে হট্টগোল, আনন্দ, সানায়, আলো এসবে পরিপূর্ণ ছিল। অন্যদিকে প্রদীপবাবুর আর এক মেয়ে অঙ্কিতা তার ঘরে বসে বসে কাঁদছিল এবং মনে মনে বলছিল, উপরওয়ালা, কেন আমার সঙ্গে সবসময় এরকম হয়? আমার ভাগ্যই কেন এত খারাপ? ছোটবেলা থেকে যা চেয়েছি তার কিছুই আমি পাইনি। কখনো বাবার ভালোবাসা পাইনি, বোনের আদর পাইনি। আজ আমার ভাগ্যের আনন্দটুকু আমার বোন নিয়ে চলে গেল। যে লেহেঙ্গাটা আমার জন্য এসেছিল সেটা আজ আমার বোন পরবে। এভাবেই যখন অঙ্কিতা কাঁদছিল, তখন ঘরের মধ্যে তার মা অনিলা দেবী প্রবেশ করেন এবং বলেন, আরে মা, তুই এভাবে এখানে বসে বসে কাঁদছিস কেন? বাইরে চল, দেখ কত লোকজন এসেছে, সবাই তোর খোঁজ করছে। আজ আমি কিভাবে বাইরে বেরোবো মা? আমার তো মনে হচ্ছে আমি আর কখনো কাউকে মুখ দেখাতে পারবো না। আমি কালো বলে আজ বাবা আর বোনের মতো আমার ভাগ্য আমার সাথ ছেড়ে দিল। এভাবে কষ্ট পাস না মা, তোর সাথে অন্যায় হয়েছে, এ তো আমি জানি। দেখবি উপরওয়ালা সবকিছু ঠিক করে দেবে। একদিন এক রাজপুত্র এসে তোকে তার বাড়ির বউ করে নিয়ে যাবে। কেন মিথ্যে বলছো মা? এসব গল্প ছোট বাচ্চাদেরকে বলবে, তারা বিশ্বাস করবে। আমি জানি আমার ভাগ্যে বিয়ে লেহেঙ্গা নেই। আমার ভাগ্যটা আমার মতোই কালো। নন্দিনী এবং অঙ্কিতা দুই যমজ বোন ছিল। সেদিন অনিলা দেবী তার এই দুই মেয়েকে জন্ম দেন। সেদিন প্রদীপবাবু তাদের দুজনকে একসঙ্গে দেখে বলেন, আরে অনিলা, এটা কি? এই মেয়েটা এত কালো হলো কি করে? এত কালো মেয়ে আবার হতে পারে? এ তুমি কি বলছো? নিজের সন্তানকে তুমি এভাবে অস্বীকার করছো? আমাদের দুজন মেয়ে হয়েছে, একজন ফর্সা একজন কালো। এতে আমাদের তো কোনো হাত নেই, সবকিছু ঈশ্বরের ইচ্ছাই হয়েছে। না না, এত কালো মেয়ে আমি আমার মেয়ে বলে স্বীকার করব না। তাছাড়া লোকজন দেখলে কি বলবে? ওরে, আমার একটা নাম আছে, সবকিছু তাহলে ধুলোর সঙ্গে মিশে যাবে। তুমি বাবা হয়ে কি করে এই কথা বলতে পারছো? এরা তো তোমারই রক্ত। তুমি তোমার মেয়েকে কিভাবে অস্বীকার করো? না, এটা করো না তুমি, এতে উপরওয়ালা অখুশি হবেন। ওই দেখি আমার পরিমা কোথায়? অনিলা দেবীর এত বলা সত্ত্বেও প্রদীপবাবু তাদের কালো মেয়ে অঙ্কিতাকে মেনে নেন না। তিনি সবসময় নন্দিনীকেই নিজের মেয়ে বলে স্বীকার করতেন। নন্দিনীর জন্য খেলনা, জামা কাপড় সবকিছুই আনতেন, যা অঙ্কিতা পেত না। এমন একদিন প্রদীপবাবু তাদের জন্মদিনের দিন একটি সুন্দর গ্রাউন্ড নিয়ে আসে এবং সেটি নন্দিনীর হাতে দিয়ে বলেন, নন্দিনী, আমি তোমার জন্য একটা সুন্দর গ্রাউন্ড এনেছি, এটা তোমার জন্মদিনের উপহার। প্রদীপবাবুর ডাক শুনে নন্দিতা এবং অঙ্কিতা দুজনেই ছুটে আসে। গ্রাউন্ড হাতে পেয়ে নন্দিনী খুবই খুশি হয়ে যায় এবং সে তখনই গ্রাউন্ডটিকে খুলে দেখতে শুরু করে। ও বলে, বাবা, এই গাউনটা তো খুবই সুন্দর, এটা পরে আমাকে সত্যিকারের পরী লাগবে।
থ্যাংক ইউ সো মাচ বাবা, আমার জন্য এত সুন্দর একটা গিফট আনার জন্য। বাবা, তুমি আমার জন্য গিফট আনোনি? আমার জন্য পরীদের মতো ব্রাউন আনোনি তুমি? আজ তো আমারও জন্মদিন। এই যা যা এখান থেকে যা, কালো মেয়ের আবার গ্রাউন্ড চাই? যা, পুরাতন অনেক জামা আছে ওই পরে নে। আর খবরদার বলছি, আমাকে পার্টিতে যদি সবার সামনে বাবা বলে ডেকেছিস, এখন যা এখান থেকে, তোকে দেখলে আমার গা জ্বলে যায়। প্রদীপবাবুর কথা শুনে অঙ্কিতা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় এবং বিছানায় গিয়ে কাঁদতে থাকে। তাকে দেখতে পেয়ে অনিলা দেবী সেখানে আসেন এবং একটি জামা হাতে দিয়ে বলেন, কই দেখি আমার অঙ্কিতা রানী কাঁদছে কেন? এই তো মা অঙ্কিতার জন্য কত সুন্দর গিফট এনেছে, একবার খুলে দেখো তো মা, কেমন সুন্দর লাগছে। এরপর অঙ্কিতা চোখের জল মুছে সেই হলুদ ড্রেসটা পরে। ড্রেস পরে সে পার্টিতে আসে। তখন পার্টিতে সব বাচ্চারা নন্দিনীকে নিয়ে ব্যস্ত ছিল। অঙ্কিতা আসতেই তারা তাকে দেখে হাসাহাসি শুরু করে এবং তাদের মধ্যে মিতু নামের এক মেয়ে বলে, আরে নন্দিনী, এটা কি? এটাকে তো পুরো বলদা লাগছে, কালোর উপরে হলুদ। সত্যি তো, তুই ঠিকই বলেছিস, ও হলো আজকের বলদা। এই বলদা, এখানে যেন কাউকে কামড়ে দিস না। এভাবেই বাচ্চারা অঙ্কিতাকে নিয়ে হাসাহাসি করে এবং জন্মদিনের দিনে অঙ্কিতার মন খারাপ হয়ে যায়। এভাবেই দিন কাটতে থাকে। অঙ্কিতা এবং নন্দিনী দুজনেই বড় হয়। প্রদীপবাবু অনেক টাকা খরচ করে ঘুষ দিয়ে নন্দিনীকে বড় কলেজে ভর্তি করেন। অপরদিকে অঙ্কিতা সাধারণ কলেজে ভর্তি হয়। এতে করে অঙ্কিতার মন খারাপ হয় এবং সে তার বাবার কাছে এসে বলে, বাবা, তুমি বোনের জন্য অত টাকা খরচ করলে, অত ভালো কলেজে ওর অ্যাডমিশন করালে, অথচ আমি ওর থেকে ভালো রেজাল্ট করেছি, আর আমার জন্য তুমি সাধারণ একটা কলেজ বাঁচলে। তুমি কেন এমন করলে? আমি তো তোমারই মেয়ে, আমার কি ভালো জায়গায় পড়ার কোনো অধিকার নেই? বোন খারাপ রেজাল্ট করেও ভালো কলেজে পড়ছে, আর আমার বেলায় এরকম কলেজ। চুপ কর বলছি, মুখে মুখে বহুত তর্ক শিখেছিস। তোকে যদি ভালো কলেজে ভর্তি করি তাহলে চারপাশের লোকজন জানতে পেরে যাবে না তুই আমার মেয়ে। আর তাছাড়া আমি এটা মোটেই হতে দেব না, আমি কাউকেই জানাতে দেব না তুই আমার মেয়ে। তোকে তো আমি পড়াতে চাইনি, তোর মায়ের জেজের জন্যই তুই আজ কলেজে পড়ছিস। যা পেয়েছিস তাতেই খুশি থাক, না হলে আমি কলেজ থেকে ছাড়িয়ে দেব। প্রদীপবাবু যখন এরকম ভাবে বলছিলেন তখন সেখানে অনিলা দেবী আসেন এবং বলেন, এ তুমি কি বলছো? সারা জীবন তো মেয়েটাকে শুধু কাঁদিয়েই গেলে, তো এত কষ্ট দিয়ে তুমি কি পাও বলো তো? এই তুমি, তোমার জন্যই যত নষ্ট হয়েছে। ওর জন্মের পর যদি ওকে কোনো অনাথ আশ্রমে ফেলে আসতে তাহলে আজকে আমরা মাথা তুলে বাঁচতে পারতাম। ছি 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 ছি, তুমি মানুষ, তুমি এই কথা মুখে আনতে পারলে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। বেশি বকবক করো না তো, নাহলে ওই মেয়ের সঙ্গে তোমাকেও বাড়ি থেকে বার করে দেব। এই বলে প্রদীপবাবু সেখান থেকে চলে যান। কলেজে গিয়েও অঙ্কিতা সবার হাসির খোরাক হয়ে ওঠে। যেই তাকে দেখতো তার নামে কিছু না কিছু বলতো। সেই কলেজে এক মন্ত্রীর ছেলে সঞ্জয় বাইক নিয়ে আড্ডা দিতে আসতো। একদিন সে অঙ্কিতাকে কলেজ থেকে বের হয়ে যেতে দেখে এবং তার বন্ধুদের কাছে গিয়ে বলে, আরে এই কালো বেগুনটাকে কি কলেজে অ্যাডমিশন দিয়েছি? এ তো পুরো একটা নমুনার মতো হয়েছে। সঞ্জয়ের কথা শুনে সব ছেলেমেয়েরা হেসে ওঠে। তাদের মধ্যে সুইটি নামের একটি মেয়ে বলে, আরে সঞ্জয়, তুই জানিস না, ও দেখতে ওরকমই, কিন্তু ওর বাবা কোটিপতি। ও হলো বিখ্যাত বিজনেসম্যান প্রদীপবাবুর মেয়ে। সঞ্জয় প্রদীপবাবুর নাম শুনেছিল এবং যখন জানতে পারলো যে অঙ্কিতা তারই মেয়ে, তখন সে মনে মনে একটি ফন্দি বার করলো এবং বলে, এ তো তাহলে আমার জন্য সোনার ডিম পাড়া মুরগি। এই মুরগি তো আমাকে পেতেই হবে। একে ফাঁসিয়ে বিয়ে করে এর বাবার সব সম্পত্তির মালিক হতে হবে। এসব চিন্তা করে পরের দিন সঞ্জয় কলেজের রাস্তা ধরে অঙ্কিতার জন্য অপেক্ষা করতে থাকে। কলেজ ছুটির পর যখন অঙ্কিতা বাইরে বেরিয়ে আসে তখন সে অঙ্কিতাকে দেখে বলে, আপনি কি আমাকে 2 মিনিট সময় দিতে পারবেন? আপনি কে, আর আপনি আমার নাম জানলেন কিভাবে? জানার ইচ্ছা থাকলে তো সবকিছুই জানা যায়। আমি এটাও জানি তুমি খুব একটা ভালো মেয়ে আর পড়াশোনা খুব ভালো। অঙ্কিতা নিজের নামে কখনোই এত ভালো ভালো কথা শুনেনি। সঞ্জয়ের মুখে এসব কথা শুনে তার মন গলে যায়। সঞ্জয় সবটা বুঝে নিয়ে বলে, তোমার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লেগেছে। আমি কি তোমার সঙ্গে বন্ধু করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, এখন আমি আসছি, বাড়িতে মা চিন্তা করছে। এই বলে অঙ্কিতা সেখান থেকে চলে যায়। এরপর থেকে সঞ্জয় অঙ্কিতার সঙ্গে দেখা করতে থাকে এবং অঙ্কিতা মনে মনে সঞ্জয়কে পছন্দ করে। অন্যদিকে সঞ্জয় অঙ্কিতাকে পুরোপুরি ফাঁসিয়ে নিয়েছিল। একদিন সে অঙ্কিতাকে বলে, অঙ্কিতা, আমি তোমাকে খুব ভালোবাসি আর আমি চাই আমরা দুজনে এক হয়ে যাই।
তুমি প্লিজ তোমার বাড়িতে কথা বলো, আমরা তাড়াতাড়ি যেন বিয়ে করতে পারি। সঞ্জয়ের কথা শুনে অঙ্কিতা খুবই খুশি হয় এবং সে বাড়ি গিয়ে সবাইকে ডেকে দিয়ে তার এবং সঞ্জয়ের ব্যাপার বলে। সবকিছু শুনে সবাই অবাক হয়। আমি তো জানতাম আমার সোনা মায়ের জন্য নিশ্চয়ই কোনো ছেলে অপেক্ষা করছে। উপরওয়ালা আমার মনের ইচ্ছা ঠিক বুঝতে পেরেছেন। এবং প্রদীপবাবু বলেন, কি মন্ত্রীর ছেলে তোকে বিয়ে করবে? এটা তুই কি বলছিস? আমার তো কিছুই বিশ্বাস হচ্ছে না। মন্ত্রীর ছেলে তোর মতো একটা কালো ভূতকে বিয়ে করতে রাজি হয়ে গেছে? সে কি অন্ধ নাকি? চুপ কর নন্দিনী, তুই এভাবে বলছিস কেন? ওকে আর কেউ অপমান করবে না, এই আমি বলে দিলাম। মন্ত্রীর কথা শুনে প্রদীপবাবুর মনে মনে লোভ হয়। মন্ত্রীদের সঙ্গে তাদের সম্বন্ধ হতে চলেছে, তাই তার মন একটু নরম হয়ে যায়। এমন সময় অঙ্কিতা বলে, বাবা এবার তুমি আমার জন্য ভালো লেহেঙ্গা আনবে তো? আমি সব থেকে ভালো লেহেঙ্গা পরে বিয়ে করতে চাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সেই সব হবে। এরপর প্রদীপবাবু 5 লক্ষ টাকা দিয়ে একটি সুন্দর লেহেঙ্গা কিনে আনেন এবং সেটি অঙ্কিতার হাতে দেন, যা দেখে অঙ্কিতা খুবই খুশি হয়ে যায় এবং আনন্দে লাফাতে থাকে। কিন্তু এতে নন্দিনী খুবই রেগে যায় ও বলে, বাবা তুমি ওকে এত সুন্দর দামি লেহেঙ্গা কিনে দিয়েছো? এটা তো আমার পাওয়া উচিত ছিল। আমি তোমার পরি মেয়ে, তুমি ওর আগে বিয়ে দিচ্ছ। কত বড় বাড়ির ছেলে ওকে বিয়ে করছে মা, সেখানে কত আত্মীয় স্বজন থাকবে, কত বড় বড় লোক আসবে, আমাদের সম্মানের একটা ব্যাপার আছে, তাই তো ওকে কিনে দিলাম। তুই মন খারাপ করিস না মা। এই কথা শুনে নন্দিনী সেখান থেকে রাগে চলে যায়। কয়েকদিন পর সঞ্জয় অঙ্কিতার সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে আসে।